আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? এখন যে ভিডিওটি তোমাদের জন্য দিব, এটি হচ্ছে 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর হচ্ছে গণিত পরীক্ষার প্রশ্ন। এটা অবশ্যই জেনুইন প্রশ্ন হবে ইনশাল্লাহ। তো এখানে আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের সমাধানটা দিতে পারছি না। আমি মুখে মুখে বলে দিব। সমাধানগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। তা এবং হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখার আগে তোমরা চেয়ার টেবিলে বই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি এখান থেকে তোমাদেরকে মুখে মুখেই কিছু ট্রিক্স বলে দিব, সলিউশন ওইটা বলে দিব, সেভাবে তোমরা সলিউশন করবে। আর যদি সমাধানটা আমি দিতে পারি পরে দিব, এখন কোশ্চেনটা দিয়ে দিলাম, তোমরা একটু ভালো করে দেখে নাও। তো চলো শুরু করি আজকের মূল আলোচনা। তো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো। আর হচ্ছে অবশ্যই লাইক শেয়ার করো। বলছে দেখো যে কাজ একে আছে জোড়াই কাজের নির্দেশনা। এখানে বলছে যে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। তাহলে দেখো বলছে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, তার মানে কি এটা অবশ্যই বর্গাকার হবে, তাই না? কারণ আমরা কি জানি বর্গাকার ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে। এখন টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে। তার মানে তুমি যদি মনে করো প্রথম মাসে 10 টাকা সঞ্চয় করো, পরবর্তী মাসে তোমাকে কি আবার 10 টাকায় সঞ্চয় করতে হবে, ঠিক না? এখন বলছে পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে দিতে হবে। গুণ করে যত টাকা হয় সেই টাকার পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ মনে করো আগের মাসে তুমি যদি 10 টাকা সঞ্চয় করছো, এই মাসে 10 টাকা সঞ্চয় করছো, পরের মাসেও তোমাকে 10 টাকা সঞ্চয় করতে হবে এবং এটা কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে তোমাদের যে সূচকের নিয়মে যেটা থাকবে, তাহলে আমরা কি করব, 10^2 হবে, তাই না? এইভাবে হবে। এখন এখানে বলছে এক্ষেত্রে বিষয়টি এমন হবে যে প্রথম মাসে তুমি যদি 3 টাকা সঞ্চয় করো, তাহলে পরের মাসে তার 3 গুণ, 3 গুণ 3, এই দেখো 3^2 ইকুয়াল 9 টাকা সঞ্চয় করতে হবে। এই যে তোমাদের কিন্তু তারা হিন্টস বলেই দিয়েছে, তাই না? আচ্ছা, এখন বলছে তোমার সহপাঠীদের সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। তাহলে তোমরা দুজন আলোচনা করবে, যদি মনে করো 50 টাকা করো কি 100 টাকা করো, তাহলে তোমরা দুজন মিলে এটা কিন্তু গ্রুপ কাজ। হ্যাঁ, এটা তোমরা ঠিক করে নিবে। তো অবশ্যই তোমরা একটা হচ্ছে ফিগার একটা নাম্বার নিবে, দেখা যাচ্ছে 10, 20, 50, 100। হ্যাঁ, এরকম 100 নাম্বারটা নিলে তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সহজ হবে। প্রথম মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে এবং উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে। দেখো তোমাদেরকে কিন্তু টেবিলে যে দৈর্ঘ্য প্রস্থর মানটা ধরবে সেটা কিন্তু ইঞ্চিতে ধরতে হবে। কিসে ধরতে হবে? এতে ইঞ্চিতে ধরতে হবে। মাথায় থাকো, হ্যাঁ, এটা মাথায় রাখবে। যেন কোনো মিটার বা মিলিমিটার ডেসিমিটার এসবে যেন দিয়ে ফেলো না। এরপরে বলছে টানা কত মাস সঞ্চয় করবে, জোড়াই আলোচনা মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করো, কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এখন তোমাদেরকে যে কাজটা বলছে, এবার যে কাজটা তোমরা করবে, উত্তর কিভাবে লিখবে সেটার একটা বর্ণনা এখানে দিতে হবে। তো 1 নম্বর তোমাকে কি বলছে দেখো, সঞ্চয়ের হিসাবের একটা ছক তৈরি করবে। তো সঞ্চয় হিসেবে একটা ছক আকারে লিখবে। তাহলে মনে করো একটা সঞ্চয়ের একটা ছক তোমরা তৈরি করবে, ঠিক না? একটা সঞ্চয়ের ছক তৈরি করো। মনে করো এটা সঞ্চয়ের একটা ছক তৈরি করবে। তো এইখানে মনে করো কি থাকবে, একটা সঞ্চয়ের একটা মাসের তালিকা দিবে, ক টাকা সঞ্চয় করছো প্রতি মাসে সেটা দিবে এবং মোট টাকাটা লিখবে। তো মনে করো এখানে দেখো 2 নম্বর কি বলছে, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে সেটা ব্যাখ্যা দাও। তাহলে অবশ্যই তো এটা সূচক আকারে প্রকাশ করা যাবে, তাই না? তাহলে তুমি মনে করো যে এখানে মনে করো জানুয়ারি মাসেরটা করলে, দেখো এখানে কিন্তু একটা বলে দিস পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে সেটাও নির্ণয় করতে হবে। তার মানে এখানে 5টা মাস, 5টা ছক তোমাকে তৈরি করতে হবে এভাবে, ঠিক আছে? তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এইভাবে দিলাম। তো প্রথম মাসে 100 টাকা, পরের মাসে 100 টাকা, তারপরের মাসে 100 টাকা, এইভাবে দিলে মনে করো দেওয়ার পরে তাহলে এখানে মনে করো মাস দিলে, মাস এটা বাংলায়
আর আর মনে করো এখানে তোমার সূচকীয় আকারে প্রকাশ করে সেই সূচকীয় আকারটা লিখবা। তাহলে এখানে যদি 10 হয় তাহলে এখানে তুমি যদি মনে করো 10 টাকা মনে করো সঞ্চয় করছো, তাহলে এখানে কি হবে, সূচকীয় আকারে 10⁻1 হবে। মনে করো ফেব্রুয়ারি মাসে এই মাসটাই তুমি সঞ্চয় করলে আবারও 10 টাকা, তাই না? তাহলে এটা কি হবে, 10 স্কোয়ার 10⁻2, অর্থাৎ তখন কি হবে 100 টাকা। তাহলে এর পরের মাসে কি হবে, মনে করো এপ্রিল মাসে, মার্চ মাসে আবারও 10 টাকা সঞ্চয় করলে, ওই যে আমাদের কিন্তু শর্ত উপরে শর্ত অনুযায়ী আমাদেরকে করতে হবে। এরপরে মনে করো এখানে কত হলো, তাহলে 10⁻3, তার মানে 1000 টাকা। ঠিক এইভাবে এটাও করলে 5 মাস এভাবে করলাম। এখন তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে হবে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তাহলে টেবিলটি প্রয়োজন তৈরি করতে কত কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তাহলে তোমার মনে করো এখানে আগেই টেবিলে কিন্তু একটা খরচ হিসাব করতে বলছিল, যে তাহলে মনে করো যে তোমার টেবিলটা মনে করো ধরো তুমি 20 মিটার 20 মিটার করে 20 ইঞ্চি 20 ইঞ্চি করে ধরে নিয়েছিলে, তাহলে 20 ইঞ্চি করে ধরে নিলে তোমার প্রতি ইঞ্চির খরচ কত টাকা, ওটাকে ক্ষেত্রফল নির্ণয় করলে বর্গাকারের সূত্র দিয়ে মনে করো 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল পেলে প্রতি ক্ষেত্র ইঞ্চির একটা দাম তুমি ধরে নিবা। মনে করো প্রতি বর্গ ইঞ্চির একটা দাম মনে করো 20 টাকা ধরে নিলে, তাহলে যে হিসাবটা তুমি ক্যালকুলেশনে পাবা, তাহলে ওইটার সাথে তোমরা কি করো, ধরো 100 পাইলে, 100 বর্গ ইঞ্চি পেলে, তাহলে 100 বর্গ ইঞ্চিকে 20 টাকা মনে করো প্রতি বর্গ ইঞ্চিতে কি পেয়েছো তুমি, 20 টাকা ধরে নিয়েছো। তাহলে 20 আর ওটা গুণ করলে 120 আর 200 গুণ করলে, তো ধরো যে রেজাল্টটা পেলে, ওই যে টাকাটা পেলে ওই টাকা দেখো এই সাথে তুমি হিসেব করবে যে আসলে কত টাকা সময় লাগে, তাই না? এটা হিসাব করে ফেললে। এরপরে বলছে দেখো পরিমাপে দক্ষতা বাড়াই, দলগত কাজের নির্দেশনা, কাগজ কেটে ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে, এবং দলগত কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেল তৈরি করো। তাহলে একটা ত্রিমাত্রিক যদি একটা মডেল তৈরি করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, একটা ঘনক নিতে পারি, তাই না, যার দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে। তার মানে কি, যদি আমরা এটা জানি না যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান থাকে, তাহলে এটা চিত্র মনে করো নরমালি আমরা কিভাবে আগাইতে পারি, মনে করো এইভাবে আগাইতে পারি, মনে করো এভাবে একটা আগায় নিতে পারি। ধরো আমি একটু আঁকাই, তো আমার সাথে থাকো, কিভাবে আঁকাবে একটা ঘনক আমি সেটা একটু দেখাই দিচ্ছি। ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরাই করে নিবে, তোমাদের মতো করে ধরে ক্যালকুলেশন গুলো করবে, তাহলে করতে পারবে। আমি জাস্ট একটু তোমাদের হিন্টসটা দিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। তো এরকম একটা ঘনক আঁকালে, তো প্রত্যেকেরই মনে করো বাহু বলেছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দেখো এটার দৈর্ঘ্য ধরলে 10, এটাও দৈর্ঘ্য 10, এটার প্রস্থ এই যে এই বরাবর প্রস্থ 10, এবার ধরে নিলে। এখন বলছে দেখো তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করেছে, তাহলে অবশ্যই কি এটা একটা ঘনক আকৃতি চিহ্নিত করছে, লিখবে এটা। তৈরিকৃত মডেলটি আয়তন এবং তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো ঘনকের আয়তন আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন, এটা তুমি মিটার ধরে নিলে ঘন মিটার, তাই না? তাহলে 10 গুণ তাহলে 1000 ঘন মিটার হলো। আর একটি তলের ক্ষেত্রফল, তাহলে তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি, যে 6a স্কোয়ার, তাই না, মানে বা 6 ক বা 6 ক স্কোয়ার। ক বলতে কি বাহুর দৈর্ঘ্য, ক হলো মনে করো ক হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ক বাহুর দৈর্ঘ্য বলতে যে 10 ধরে নিয়েছিলাম ওইটা, তাহলে 6 গুণ ক আর স্কোয়ার করলে কত হয় 100, 6 আর 100 গুণ করলে 600 বর্গ, এটা হলো উত্তর হবে। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তৈরিকৃত মডেলটির আয়তন, এটা তো বললাম না। 3 নম্বরে বলছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের অবশ্যই নির্ণয় করা সম্ভব, তাই না? এটা সমতলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব না, সম্ভব। উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে চাইছে। এখন যুক্তিটা কি, যদি মনে করো এটা ঘনক না হয়ে যদি আয়তাকার হতো, মনে করো আয়তাকার হতো, তাহলে কি হতো, এটা দৈর্ঘ্য কি 10 হতো, ধরো মনে করো প্রস্থ 8 মিটার হইতো, উচ্চতা ধরো 6 মিটার হতো, এরকম অসমান হয়ে যেত বাহু। এজন্য কি হতো, এটার ঘনক নির্ণয় করা সম্ভব
মানে এটা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব তখন হতো না, কারণ কি আমরা এই সূত্রটা পাইতাম না, তাই না? কারণ ক এখানে আমরা কি ধরে নিয়েছিলাম, সম্পূর্ণ এটা এক বাহুর দৈর্ঘ্য, কারণ এখানে তো এক বাহুর দৈর্ঘ্য কি হয়ে যেত, এখানে বর্গাকার ছিল, সবগুলোর বাহু সমান ছিল, তাই আমি কর্মাটা নিয়ে নিতে পারছিলাম 10। কিন্তু যদি অসমান থাকতো তাহলে কি আমি নিতে পারতাম, পারতাম না। সুতরাং এটা এভাবে একটা যুক্তি দেখাই দিতে হবে। 4 নম্বর কি বলছে দেখো, সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই উল্লেখিত টেবিলটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে। তাহলে এখানে মনে করো যে একটা পৃষ্ঠের যে ক্ষেত্রফল, উল্লেখিত টেবিলটির পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে পৃষ্ঠের যে টেবিলটি বলছিলাম যে তুমি আগে মনে করো যে 10 ইঞ্চি ধরে নিতে পারলে ওটা একটা ক্ষেত্রফল নির্ণয় করলে, আর তৈরিকৃত একটা মডেল তুমি তৈরি যদি করলে এটার ক্ষেত্রফলের অনুপাত বের করবে, তাই না? তা আমরা তো অনুপাত কিভাবে লিখতে পারি, মনে করো 100 অনুপাত, মনে করো যে পেলে এখানে মনে করো যে এখানে 100 পেয়েছিলে, তো এই 100 অনুপাত এভাবে প্রকাশ করলে। এবার বলছে উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সাপেক্ষ তৈরিকৃত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ করতে গেছে, শতকরায়। তাহলে শতকরা যদি এটা শতকরা প্রকাশ করতে গেছে, আর এটা দেখো 4 নম্বর অনুপাতে প্রকাশ করতে বলছিল। তাহলে শতকরা প্রকাশ করলে কি হবে, মনে করো তুমি 100 পেয়েছো, মনে করো 100 পেয়েছিলে, শতকরা প্রকাশ করলে আমরা কি জানি, 1 ভাগ এরকম 100 দিয়ে তোমাকে লিখতে হয়, তাই না? এটাকে শতকরা আকারে প্রকাশ করবো, অবশ্যই বর্গ মিটার বা বর্গ ইঞ্চি দিবা, হ্যাঁ। এরপরে 3 নম্বর বলছে দেখো, গাণিতিক সূত্র যাচাই করি। এটা তো তোমাদের বইয়ে আছে। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পর্বের পৃষ্ঠের সমান কাগজ কেটে নেও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটা সূত্র বের করে নাও। অতঃপর কাগজটি রং করে একটা মডেল তৈরি করার মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। তো এটা কিন্তু তোমাদের মূল বইয়ে আছে। দেখো সূত্রগুলো কি বলছে, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab একটা, আর একটা কি বলছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, আর একটা কি বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা কিন্তু তোমাদের মূল বইয়ে আছে, তাই না? এটা তোমরা এর আগে ক্লাসে হয়তো করেছো, তো ওখান থেকে তোমরা সমাধানটা করে নিবে তোমাদের নিজেদের মতো করে। আচ্ছা, আর অবশ্যই এটা কিন্তু ছক কেটে করে নিবে কিন্তু, হ্যাঁ, কাগজে রং করে সেভাবে তোমাদের ক্লাসে স্যাররা যেভাবে করিয়েছে ক্লাস টিচাররা ঠিক সেভাবে করে নিবে। এরপরে বলছে দেখো 4 নম্বরে জ্যামিতিক আকৃতি বুঝি এবং পরিমাপ করি। এখানে একক কাজ, এটা বলছে A4 সাইজের অথবা আয়তাকৃতির একটি টুকরো কাগজ নাও, কাগজটিকে কর্ণ বরাবর কেটে 2 অংশ ভাগ করো এবং অংশগুলোকে কোণ চিহ্নিত করো। তো তুমি ধরো এখানে কেটে নেওয়া অংশ দুটি কোন আকৃতি, ধরো জ্যামিতিক আকৃতি নির্দেশ করবে, তার দুটির বৈশিষ্ট্য লেখো। তো মনে করো কি হলো, তুমি A4 সাইজের একটা কাগজ নিলাম। তো A4 সাইজের একটা যদি কাগজ নাও, তাহলে কি বলেছে, এটা কর্ণ বরাবর কাটতে বলেছে। কর্ণ বরাবর তুমি যদি এভাবে কেটে নাও, তো মনে করো যদি কর্ণ বরাবর যদি কেটে নাও, দেখো একটু অসমান হয়ে যাচ্ছে, তোমরা খাতায় স্কেল ধরে অবশ্যই কেটে নিবে, এটা সুন্দর করে স্কেল ধরে কেটে নিবে মাপ দিয়ে, ঠিক আছে? তো নেওয়ার পরে দেখো এটা কি আকারে হচ্ছে, দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আকৃতির হচ্ছে। তাহলে তুমি কি লিখতে পারবে যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আকৃতির হচ্ছে। এবং সমকোণী ত্রিভুজের দুইটা বৈশিষ্ট্য কি লিখতে পারি, যে দেখো সমকোণী ত্রিভুজ অবশ্যই কি হয় 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ হয়। আর একটা কি হয়, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু কি হয়, অতিভুজ হয়। এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে অতিভুজ। দুটো বৈশিষ্ট্য লিখে দিলে ব্যাস। চাঁদার সাহায্যে যে কোনো দুটির আকৃতি কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। এখন দেখো এই যে দুটি কোণ আছে, এটাকে তুমি যদি চাঁদা ধরো, তা আমরা তো চাঁদা দিয়ে কোণ মাপা শিখেছি, তাই না, ক্লাসে? ঠিক সেভাবে তুমি মনে করো এটা চাঁদার 0 পয়েন্টটাকে এখানে ধরবে, আর লম্বটাকে এখানে ধরবে, আর ভূমির যে মান লাইনটা আছে এটা এইভাবে ধরবে। ধরার পরে দেখবে এই লাইনটা কত ডিগ্রিতে যাচ্ছে। যদি এইটা মনে করো 35 ডিগ্রি যায়, তাহলে লিখলে এটাও ঠিক এইভাবে ধরবে, এই পাশে যেভাবে ধরলে বিপরীত পাশে একইভাবে ধরবে। এখানে ধরো এটাও 35 ডিগ্রি হলো, তাহলে 35 আর 35 যোগ করে দিলে 70 হয়ে গেল। এটা ব্যাস। এখন বলছে 2 নম্বরে উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লবে হিসেবে প্রকাশ করে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তাহলে এখন তুমি দেখো এখানে তুমি যদি মনে করো 2 ধরে নাও, আর এটা মনে করো যদি 3 ধরে নাও, তাই না? নেওয়ার পরে তোমার মনে করো এটা প্রকৃত ভগ্নাংশ তুমি লিখলে। প্রকৃত ভগ্নাংশ তাহলে কি হয়, প্রকৃত ভগ্নাংশে লব কি হয়, হরের থেকে কি হয়,
ছোট হয়, প্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয়। তাহলে এখানে তুমি কি করতে পারলে, মনে করো এইটা যখন তুমি পারলে, পারার পরে তুমি এটাকে কি করবা, ধরো বলেছে কতগুলো ভগ্নাংশের যে প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তাই এটা তোমার যদি আমরা যে গুণনীয়ক শিখছি না, গুণিতক শিখছি না, ওইভাবে করবা। তাহলে গুণিতের সাথে এখানে দেখবা অনেকগুলো মান তুমি বের, প্রথম দেখা যাচ্ছে যদি একটা মান বের করতে পারো, দেখা যাচ্ছে এটার সাথে তুমি যদি মনে করো 1 দিয়ে করো, তাহলে কি পাবা তুমি 2/3 একটা তো পাচ্ছ। আবার যদি আরেকটা মান বের করতে পারো, তাহলে 2 দিয়ে করো, তাহলে আসবে কত 2। যদি 2 বার করো তাহলে 6, তাহলে এটা কাটাকাটি করলে আসবে কত 1/3, তাই না? এরকম আসবে। তাহলে তুমি এরকম দুটো আরো বের করতে পারবে, এভাবে গুণনীয়ক দিয়ে বের করতে, যে করে ইচ্ছা বের করলা। এখন এরপরে বলেছে 3 নম্বর, প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো। তাহলে দেখো এখান থেকে এইটার গুণিতক 3টা কিন্তু নির্ণয় করতে পারবা। 2/3 তথ্য নিয়ে কিন্তু এটা তোমরা কি করলা, 3টা গুণিতক নির্ণয় করো। আমি দুটো দেখাইছি, আর একটা যদি তুমি দেখাতে চাও তাহলে কি হবে, মনে করো 2 ভাগ হচ্ছে 9, তাই না? এই, তাই না? এই একটা আবার বের করলাম, এরকম 3টা গুণিতক দেখাই দিলাম, ব্যাস হয়ে গেল। এখন বলছে 3 নম্বরে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে এখন তুমি চিন্তা করো, যদি এত জটিল চিন্তা না করে তুমি লিখবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এবং দুইটা ভগ্নাংশ তুমি নিলা। দুইটা ভগ্নাংশ কি হলো, এই যে 2 3 নাও, এটা নাও আর এটা নাও। এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে গেলে হর অবশ্যই কি করতে হয়, সমান হতে হয়। হর অবশ্যই সমান হতে হয়। দেখো এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু সমানে আছে, অলরেডি 3 আর 3 আছে। তাহলে তুমি কি লিখলে, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের 2 3 আর 1 3 যখন নিলে, নেওয়ার পরে যখন এটার এদের দেখো এদের গসাগু তাহলে কি, এদের গসাগু 3, এদের গসাগু তাহলে গসাগু মনে করো গসাগু 3, তাই না? গসাগু 3 আর লসাগু, দেখো লসাগু কি, লবেরটা বের করতে হয়। 2 আর 1 এর লসাগু, লসাগু কত হলো, লিখবা ভগ্নাংশটির লসাগু, হ্যাঁ, যে এই প্রকৃত ভগ্নাংশটির লবের লসাগু হচ্ছে কত, 2 আর 1 এর লসাগু কত হয়, 2 হয়। এখন তাহলে যদি লবের এটা লসাগু বের করলে, এখন পুরো সব এই পুরো ভগ্নাংশটি সমরবিষ্ট ভগ্নাংশটির লসাগু তুমি নির্ণয় করতে চাও, তাহলে এই যে গসাগুতে তুমি যে মানটা পাচ্ছ, লসাগু যে মানটা পাচ্ছ আর গসাগু যে মানটা পাচ্ছ, এটা তোমাকে লিখে দিতে হবে। তাহলে কি করতে হবে, 2/3, এটা কিন্তু অ্যান্সার তুমি এটাই পাবা। ঠিক আছে? তো এটা তোমরা একটু এতে করে ফেলো। অবশ্যই সমাধানগুলো ক্লাসে করছো, খুব সহজ প্রশ্ন, নিজেরাই করতে পারবে। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিলাম, আর ভুল ভ্রান্তি হয়তো হতে পারে, তাড়াহুড়া করে সলিউশন দিলাম। ভুল ভ্রান্তি হলে অবশ্যই তোমরা নিজেরা একটু কারেকশন করে নিবা। হ্যাঁ, আর নিজেরা নিজের মতো প্র্যাকটিস করে অবশ্যই পারবে। ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো, পরবর্তী সকল ভিডিও ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আর ভিডিওতে অবশ্যই শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো এবং লাইক করো। আল্লাহ হাফেজ।